আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভি নিয়মিত সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি সুরভি। দর্শক, বরাবরের মতো এবারও আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন অতিথিকে। আমাদের আজকের অতিথি সদা হাস্যোজ্জ্বল অভিনেত্রী তাজিন আহমেদ। আপু কেমন আছেন? খুব ভালো আছি, তুমি কেমন আছো সুরভি? জি আপু, ভালো আছি। আপু, প্রথমে জানতে চাচ্ছি যে আপনার বর্তমান ব্যস্ততা কি নিয়ে? ব্যস্ততা, বাসার কিছু ব্যাপার রয়েছে, সেগুলো একটু বেড়েছে দায়িত্ব, সেটা নিয়ে। আর সেই সাথে আমি একটা লম্বা বিরতির পর আবার একটু কাজ শুরু করেছি। আচ্ছা, সেই কাজ করছি, তবে খুব বেশি কাজ না। আমি খুব বেশি কাজ করতে কখনোই পছন্দ করি না, অস্থির লাগে, মনে হয় কি নিজের জন্য সময়টা বোধহয় বের করতে পারলাম না। তো ওই জায়গাটাকে রেখেই কিছু কাজ শুরু করেছি এবং আমি একটা চ্যানেলে, একটা প্রাইভেট চ্যানেলে রেগুলার কাজ করছি একটা, আর লেখালেখিটা আবার শুরু করেছি। আপু, আপনার অভিনয়ে জগতে আসার শুরুর গল্পটা শুনতে চাচ্ছি একটু। শুরুর গল্পটা যদিও অনেকবার বলা হয়ে গেছে, সেটা হচ্ছে যে তখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। আচ্ছা, অভিনয় আসার ইচ্ছে তো ছোটবেলা থেকেই, নিজের ফুপুকে দেখে এসেছি, আর যারা সিনিয়র অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন তাদের কাজ দেখে দেখে মনে হতো যে নিজেকে ওই জায়গাটায় দেখবো কোথায়, মানে চরিত্রগুলো যখন পছন্দ হতো তখন মনে হতো ওই চরিত্রে দেখবো কখন নিজেকে। আচ্ছা আচ্ছা। তো সেই জায়গা থেকে একটা সময় যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি তখন খুব তখন শুরুও হয়ে গেল, প্যাকেজের যুগ শুরু হলো। মানে বিটিভিতে লেন্দি প্রসেস, তো ওই যে অডিশন দিতে হবে, তারপরে অনেক একটা সময়ের ব্যাপার, একটা রিস্ক থেকে যায় আমাকে নেবে কি নেবে না সেই জায়গাটা। তো যখন প্যাকেজের যুগ শুরু হলো, আমার ফ্রেন্ডরাই বলল যে তুই ঘ্যান ঘ্যান করলে আন্টি রাজি হয়ে যায়, ঘ্যান ঘ্যান করা শুরু কর যে প্রোডাকশন খোলার জন্য, তাহলে তখন সেখান থেকে তোর কাজ করা হয়ে যাবে। ওই ঘ্যান ঘ্যান কাজে দিল আর কি। মা প্রোডাকশন খুললেন এবং আমার কাজ শুরু হলো। প্রথম গল্পটার নামই ছিল শেষ দেখা শেষ নয়, আমার মায়ের লেখা এবং শেখ নিয়ামত আলীর ডিরেকশন। যদিও শেখ নিয়ামত আলী এখন পৃথিবীতে নেই, ওনার মানে আমার প্রথম কাজটা এত গুণী একজন মানুষের হাত ধরে হয়েছিল, মানে আমি নিজেকে অনেক সেই জায়গা থেকে অনেক লাকি মনে করি। এবং আজকে যত কিছু যা সুরভি, এই যে তাজিন আহমেদ নামটা মানুষ যতবার উচ্চারণ করছে, এই সব কিছুর জন্য শুধু এক এবং একমাত্র আমার কৃতজ্ঞতা স্বীকার করবো আমার মা। আমার মার কারণে আজকে আমি পুরোটাই আমি আমার মার কারণে। জি, আমরা বলছিলাম যে নাট্যকার তাজিন আহমেদ, তো নাটক লেখালেখির ব্যাপারে আমরা একটু জানতে চাচ্ছি। আমি আমার ঠিক ইন্টারমিডিয়েটের পরপরই সাংবাদিকতায় আমি ঢুকে যাই এবং ভোরের কাগজে তখন কাজ করতাম এবং ওখানে লেখালেখির হাতে করে হচ্ছে সঞ্জীব চৌধুরীর কাছে। তো সঞ্জীব দা আমাদের লেখা শিখিয়েছেন, আমাদের কথা গুছিয়ে বলা শিখিয়েছেন, মানে সব রকম, মানে একটা সমাজে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করাটাই শিখিয়েছেন হচ্ছে সঞ্জীব চৌধুরী আমাদের পুরো একটা ব্যাচকে। তো ওই জায়গা থেকেই যখন অনেক রিপোর্টিংয়ে যেতাম, অনেক গল্প মাথার মধ্যে আসতো, তখন বলতো কী করবো, তো দাদা বলতো যে লিখে রাখ, কাজে দিবে একটা সময়, লিখে রাখতেই দেখবি একটা সময় কাজে দেবে। তো আসলেই ওই ব্যাপারগুলো অনেক কাজে দিয়েছে, অনেক এক্সপিরিয়েন্স থেকে ওই জায়গা থেকেই একটা এবং আমার মাও চাইতেন যে আমি খুব লেখালেখিতে যাই, তো সেই জায়গা থেকেই লেখালেখিটা শুরু। আচ্ছা, তো আপু গল্প খুবই জমে উঠেছে, তো এই মুহূর্তে আমরা একটি বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত আরেকবার বেলা শেষে অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি অভিনেত্রী তাজিন আহমেদ। তো তাজিন আপু, বিটিভি বাংলাদেশ টেলিভিশন নতুন একটি মুখ পেল তাজিন আহমেদ, তো সেই সময়ে কাজ করার অভিজ্ঞতার ব্যাপারে আপনার কাছে একটু জানতে চাই। আমি প্রথম আমার টিভিতে আসাটাই হচ্ছে প্যাকেজ দিয়ে, ওই নাটকটা দিয়ে, এবং ওই নাটকের পরপরই আমার মনে হলো যে বিটিভিতে অডিশনেরও তখন সময় হলো, আমি বললাম যে দিয়ে ফেলি। মাও বললো যে দিয়ে ফেলো, যদি হয়ে গেলে তো হয়েই গেল। কারণ যতই আমার প্যাকেজের অভিনয় যাক না কেন, কিন্তু ওখানে তো অনেক বড় বড় অভিনেতারা থাকবেন জুরি বোর্ডে যারা অডিশনটা নেবেন, তো মমতাজ স্যারও ছিলেন ওখানে। তো আমি করি, অডিশন দেই, আমি, টনি ভাই, সুইটি, জয়, আমরা সব এক ব্যাচে ছিলাম। হয়ে গেল, হয়ে যাওয়ার পর যেদিন স্ক্রিন টেস্ট ছিল, ওর মধ্যে আবার ওখান থেকেই আমাকে স্পেশাল পারমিশন নিয়ে একটা বিটিভির ধারাবাহিক নাটক শুরু করেছিলাম। মানে আমার লাইফের টার্নিং পয়েন্ট যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে সাতপৌরি কাব্য।
আহসান হাবিবের ওটা ছিল। তো উনি আমাকে মামা যেটা বললেন যে যখন আমাকে ডাকলেন কাজের জন্য, তখন উনি বললেন যে ওর আর স্ক্রিন টেস্টের কি দরকার, মানে স্ক্রিন টেস্টে যখন গেছি উনিও দেখি ওখানে আছেন, বলে ওর স্ক্রিন টেস্টে কি দরকার, ও তো করেই ফেলেছে অলরেডি। তারপরে স্ক্রিন টেস্টটা দেই, ওই দিয়েই শুরু। বিটিভির কাজের একটা আলাদা অন্যরকম মজা আছে, অন্যরকম মজা আছে, এবং এক্সপিরিয়েন্সগুলো অনেকই, কারণ খুব অল্প সময়ের মধ্যে আমাকে পুরো কাজটা করতে হচ্ছে, এবং ওখানে ওই এনজি করবার বা ওখানে ভুল করবার জায়গাটা খুব কম, মানে কারণ সময়টা এত বাধা থাকে, সেই সময়ের মধ্যেই আমাকে শেষ করতে হচ্ছে, একবারে পুরোটা 3টা ক্যামেরায় কাজ হচ্ছে। প্যাকেজের ব্যাপারে আপনি কি বলবেন? সেখানে তো রিহার্সালও করতে হতো। হ্যাঁ, রিহার্সাল বিটিভিতেও আগে করতে হতো, মানে আচ্ছা। ওটা বাধ্যতামূলক ছিল যে রেকর্ডিং এর আগে 2টো রিহার্সাল হবে। আচ্ছা। হ্যাঁ, তো ওটাতেই অভ্যস্ত হয়েছিলাম। তারপর আস্তে আস্তে দেখলাম যে রিহার্সাল তো বাদ, স্ক্রিপ্ট শুতে বাসায় চলে আসি। বাহ। আমি বললাম বাহ, এটা তো মজাই, একদিক থেকে মজাই লাগতো, যত দূর রামপুরায় যেতে হচ্ছে না। আমার বাসাটা তখন ছিল শ্যামলীতে, তা আমি বলছি ভালোই। তারপর চিন্তা করলাম যে না, ভালোই বলছি, কিন্তু একটা ফাঁকির মধ্যে পড়ে যাচ্ছি যে একেবারে সেটে যে কো আর্টিস্টকে দেখছি, আচ্ছা। আগে থেকে কোনো আমার যোগাযোগ হচ্ছে না, বা স্ক্রিপ্টার যে একটা রিডিং বা কোনো এনকোয়ারিজ যদি আমার থাকে ডিরেক্টরের কাছে, সেটাও করতে পারছি না। তো আমি বললাম যে একদিক থেকে লাভ, আর একদিক থেকে বড় লোকসান হচ্ছে যে আমি ওই হেল্পটা পাচ্ছি না। প্যাকেজেও আগে যেটা হতো যে স্ক্রিপ্ট নিয়ে একটা সিটিং হতো, ক্যারেক্টারটা ব্রিফ করে দিত, এখন তো স্ক্রিপ্টই থাকে না। হ্যাঁ, এই যে এখন স্ক্রিপ্ট আমরা পাচ্ছি না, নাটকগুলোতে দেখতে পাচ্ছি না, তো এইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? সেটে গিয়েই হয়তো ডিরেক্ট ডায়লগটা বলতে হচ্ছে, তো এটাকে আপনি কিভাবে দেখেন আসলে? ভালোভাবে দেখার কোনো কারণ নাই, এটাকে ভালোভাবে দেখার কোনোই কারণ নেই, কারণ এত মেধাবী কিন্তু আমরা সবাই না, যতই হোক সেটারও একটা লিমিটেশনস তো আছে, যে আমি 5টা নাটক করছি, 5টা নাটকের স্ক্রিপ্ট ছাড়া সেটা খালি এক ব্যাগ কাপড় নিয়ে চলে যাচ্ছি। হয়তো আমি শুধু ফোনে শুনে নিচ্ছি যে আমার ক্যারেক্টারটা কি, আচ্ছা কি কস্টিউম লাগতে পারে এই, কিন্তু একটা স্ক্রিপ্ট পড়ে প্রতিটা পুঙ্খানুপুঙ্খভাবে যে ক্যারেক্টারাইজেশন, তারপর ম্যানারিজম, ক্যারেক্টারের এই ক্যারেক্টারটা কীভাবে বলে, কিভাবে চলে, কিভাবে করে, এই স্টাডিগুলো তো আমরা করতে পারছি না। হ্যাঁ, হয়তো একটা দাঁড়াচ্ছে, হ্যাঁ, কারণ ওই ইয়েটা তখন থাকে সেটে যে যে না, আমাকে ভালো আপ টু দ্য মার্ক কাজটা আমাকে করতেই হবে, এবং আমার বেস্ট পারফরমেন্সটুকু আমাকে দিতেই হবে, কারণ দর্শককে ফাঁকির মধ্যে ফেললে তো নিজেই ফাঁকিতে পড়ছি। আপনার কাছে আরেকটা ব্যাপারে জানতে চাচ্ছি যে আপনারা তো কাজটা শিখে এসেছেন, কিন্তু বর্তমানে যেসব অভিনেতা অভিনেত্রীরা আসছেন, আমি সবার প্রতি সম্মান প্রদর্শন করে বলছি, তারা কিন্তু কাজটা শিখে আসছেন না সেভাবে। তো এই ক্ষেত্রে পারফরমেন্স লেভেলটা কোন পর্যায়ে যাচ্ছে? আমি ঠিক একটা কথা আমি বলি যে সুরভি, আমি ওভাবে শিখে আসিনি, ঢুকে শিখেছি। মানে আমি প্রথমেই মঞ্চে ছিলাম না, আমি যখন ঢুকি মঞ্চের মতোই আমাকে শিক্ষাটা দিয়েছেন চিত্রলেখা গুহ এবং আজিজুল হাকিম, এই দুজনের কাছ থেকে আমি অভিনয় শিখেছি। মানে যদি বলে হাতে খড়ি কার কাছ থেকে, এই দুজনের কাছ থেকে। এবং একটা নাটক করবার পরপরই আমাকে চিত্রলেখা গুহ উনি আমাকে মঞ্চে যোগ দেন। থিয়েটারে আরামবাগে ফার্স্টে জয়েন করি, ওখান থেকে নাট্যজন, তারপর এখন আরণ্যকে আছি। তো যেটা হয়েছে যে ঢুকে শিখেছি, কিন্তু শেখার প্রবণতাটা যদি থাকে ভেতরে, সেটা না শিখে আসুক, পরে শিখতে তো সমস্যা নেই, কারণ আমি তো শুধু আজকের দিনটার জন্য নয়, অবশ্যই আমি যতদিন বেঁচে থাকবো কোনো না কোনোভাবে সবার কাছে থাকতে চাই, তো সেই সবার কাছে থাকার জন্য একটা চর্চার তো দরকার রয়েছে। সেটা অবশ্যই। তো আপু, আমরা আরেকটি বিরতি নিচ্ছি। দর্শক, গল্প কথার আসরে নিচ্ছি আরেকটা বিরতি, আমাদের সাথেই থাকুন। আপনাদের সবাইকে স্বাগত বেলা শেষে অনুষ্ঠানে। তো আপু, আমরা জানছিলাম আপনার অভিনয় জগতের কথা, অভিনয় জগতে কিভাবে এসেছেন। এখন আমরা জানতে চাচ্ছি যে দীর্ঘ সময়ের পর তাজিন আহমেদ অভিনয় জগতে আবার এসেছেন, তো সেই পথ চলাটা সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি। আমি একটু বলি যে আমি একটু মুডি, যেটা হয়তো ঠিক না, আবার হয়তো ঠিক, কারণ মানে ক্রিয়েটিভ কাজের সাথে যারা জড়িত সবাই বলে যে তারা নাকি একটু এরকম পাগলাটে টাইপের হয়। আমি কতটা পাগলাটে যাই না, আমার কোনো কাজ করতে করতে যদি মনে হয় যে আমার ভালো লাগছে না, আমি ছেড়ে দিই একদম, এই একটা প্রবণতা আছে। আমি মাঝে যে অনেকদিন কাজ করিনি, স্ক্রিনে কাজ করিনি, স্ক্রিনের পেছনে কাজ করেছি। আমি একটা FM স্টেশনে ছিলাম হেড অফ প্রোগ্রাম হিসেবে, 8 মাস কাজ করেছি। তার আগে বেশ কিছুদিন অন্য একটা চ্যানেলে কাজ করেছি, মানে অভিনয় থেকে সরে যে প্রাইভেট চ্যানেলে ছিলাম, সেটাতে এখনও আছি। আর
অভিনয় আবার ফিরে আসার পর আমাদের যেটা বলে না, এটা আমরা একটা ইরেজ মিডিয়া হিসেবে ধরি, যে নাই তো সে নাই। কিন্তু যে নাই তো সে নাই এই কথাটা আসলে তখনই প্রযোজ্য হয় যে যদি আমি কিছুই না করে যেতে পারি। কিন্তু আমি যদি কিছু করে যেতে পারি, আমার আবার ফিরে আসার জায়গাটা থাকে। এবং সেই জায়গাটার জন্য আমি 3জন মানুষের কাছে খুব গ্রেটফুল। এক হচ্ছে শেজান মাসুদ, আর এক হচ্ছে আলভি আহমেদ এবং অরণ্য আনোয়ার। এই 3জন, তাদের আমি যখন তারা আমার সাথে দেখা হলো, বললো যে তুমি কাজ করছো না কেন? আমি বললাম যে করবো, আবার প্ল্যানিং এখন মনে হচ্ছে যে কাজ একটু করি, কিন্তু ভালো ভালো কিছু কাজ দেখছি, আমাদের করতে ইচ্ছাই হয়। তো বলে তুমি সিরিয়াস আসলেই? আমি বললাম যে হ্যাঁ এবার সিরিয়াস। বলে না অর্ধেক করে আবার বলবো না তো যে করবো না। আমি বলছি যে না। তবে 3জনই তাদের 3টা ধারাবাহিকে আমাকে কাজ করাচ্ছেন এবং আমি তাদের প্রতি আসলে গ্রেটফুল যে আমার আবার শুরুটা তারা হাত ধরেছেন। আচ্ছা, তো আমরা মাঝে মাঝে তাজিন আহমেদকে উপস্থাপনায় পেয়েছি, কিন্তু সেটা কেন নিয়মিত না? ওই যে মুড, যখন ভালো লাগে করি, যখন ভালো লাগে না করি না। আচ্ছা আচ্ছা, এই জন্য চলচ্চিত্রে কি আমরা তাজিন আহমেদকে পাবো? অবশ্যই, কারণ একজন অভিনেত্রীর আলটিমেট জায়গাই তো ওটা। আর ভালো সেরকম অফার পেলে অবশ্যই কাজ করব। আচ্ছা, চলচ্চিত্রে কি পরিচালনায় কি আমরা কখনো তাজিন আহমেদকে পেতে পারি? পরিচালনা যদি করি, সেটা ছোট পর্দা হোক বড় পর্দা হোক, দুটো পর্দায় সমান তালে সেভাবেই সিরিয়াসলি করবো। আমি মাঝে করেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে যে না, মানে আমি একটা ধারাবাহিক এবং একটা 1 ঘন্টার কাজ করার পর আমার মনে হচ্ছে যে না, আমি আর একটু পরে আসি, আর একটু শিখে আসি। আমার এটাই মনে হয়েছে। একটা সময় তো অবশ্যই আসার ইচ্ছে আছে। আচ্ছা, তাজিন আহমেদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। আমি কাজ করছি, কাজ করে যেতে চাই, যেমন আছি তেমন থাকতে চাই। আর একটা জিনিস মেনটেন করতে চাই, খুব সিম্পল লাইফ লিড করতে চাই। এটা অনেক টাফ, মানে গর্জিয়াস লাইফ লিড করা অনেক সহজ, কারণ একটু হাতে টাকা আসলেই গর্জিয়াসলি লাইফ লিড করা যায়। কিন্তু আমি চাই খুব সিম্পল থাকতে সব সময়। অনেক ধন্যবাদ আপু, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানলাম তাজিন আহমেদের বিভিন্ন টুকরো টুকরো কাজের কথা, অসাধারণ ছিল। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, আমাদের এসিটিভি স্টুডিওতে এসে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। এসিটিভিকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের বেলা শেষে অনুষ্ঠানে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।